আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি বা যে ধরনের কথাগুলো বলতে এসেছি, তা যাদের জন্য বলতে এসেছি তারা আসলে ভালো নাই, তাই আমি জিজ্ঞেস করলাম না বা বললাম না যে আপনারা ভালো আছেন, শুধু জিজ্ঞাসা করলাম কেমন আছেন। তো যা হোক, আমি খুব বেশি মানসিক সুস্থতা নিয়ে আজকে এখানে আসিনি, আমার শরীরটা একটু অসুস্থ। তবে যে কথাগুলো বলতে এসেছি একটু শুনবেন, আমার বিশ্বাস আপনাদের অনেকটা কাজে লাগবে। তো গতকালকে 28শে সেপ্টেম্বর রোজ রবিবার আপনাদের যে 47তম বিসিএসের যে পরীক্ষার পিলির যে পরীক্ষাটা ছিল তার রেজাল্ট দিয়েছে, আপনারা সবাই জানেন। মাত্র 10,644 জনকে পাশ করানো হয়েছে। আমার ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন বা শিরোনাম দেখে বুঝে গেছেন আজকে আলোচনাটা যারা পাশ করেছেন ওই 10,644 জন তাদের জন্য না। কারণ তারা 10,644 জন যারা পাশ করেছেন তারা মাত্র 2 থেকে 3 জন, অর্থাৎ আপনি যদি পোস্ট দেখেন, এবার 47 বিসিএসে পোস্ট দেখেন, তা হচ্ছে 3,800 সামথিং ডাক্তার নেওয়া হবে, অনেককেই নেওয়া হবে। তো সেখানে যদি 10,000-এ হিসাব করেন তাহলে দেখা যায় মাত্র 2 দশমিক অর্থাৎ 3 জনও না। অর্থাৎ যদি কেউ রিটেন পরীক্ষা দিতে যায় যারা পিলি পাস করেছে তাদের মাঝখান থেকে, তাহলে 3 জন, ধরেন 3 জন, ধরে নেন 3 জন, 3 জনে একজন পাস করলেই সে অলরেডি ভাইবা পর্যন্তই চলে যাবে। আমি মানে ক্যাডার হয়ে যাবে সেটা পরের বিষয়, ভাইবাই পর্যন্ত চলে যাবে, তার মানে ভাইবাই গেলে সে অলরেডি পাস, এমন একটা অবস্থা। বুঝতে পেরেছেন 3,800 জন কীভাবে নেওয়া হচ্ছে। পিএসসি 47 বিসিএসে এসে রেকর্ড করেছে। পিএসসির একটা দায়বদ্ধতা অবশ্যই থাকা উচিত যে মার্কটা কেমন হলো, কাটমার্কটা কত ছিল এবং কত পেয়ে তারা যেমন রিটেনে এই নাম্বারগুলো দিয়ে দেয়, সেই নাম্বারগুলো যেমন দিতে হয়, প্লাস ভাইবা এবং পিলিতেও এই নাম্বারটা দেওয়া উচিত, যাতে করে হয় কি তাতে আমরা বুঝতে পারি যে আমি কত পেয়েছি এবং আমি কেন টিকিনি। প্লাস তাদের ওয়েবসাইটেই একটা উত্তরপত্র দিয়ে দেওয়া উচিত যে এই উত্তরপত্রের আন্ডারে এত নাম্বার আসবে বা এই উত্তরপত্রের আন্ডারে এই উত্তরগুলো হচ্ছে এরকম। সো আপনারা এবার হিসাব করে নেন আপনারা কে কত পাবেন। তারা সেটা করেনি। একই বিসিএসে 2টা প্রশ্নের পরীক্ষা হয়েছে। আমি অলরেডি আমার ভিডিওতে এগুলো বলেছি। এই একটা সমস্যা ছিল, কি করেছে তারা আমি জানি না। ইংরেজি ভার্সন একরকম, বাংলা ভার্সন একরকম ছিল। এরপরে এই যে পরীক্ষাগুলো হলো, এখন যেখানে প্রত্যেকটা প্রায় প্রত্যেক বিসিএসই প্রায় 5 গুণ টিকানো হয়, সেখানে এবার কি বলবো আপনাদেরকে, 3 গুণও টিকানো হয়নি, এমন অবস্থা। তারা কি প্রমাণ করতে চেয়েছে আমি জানি না। তো যা হোক, কাটমার্কসে অনেকে অনেক কথা বলছেন। কেউ বলেছেন কারো 95 পেয়ে হয়েছে, কেউ বলেছেন আমার 100+ ছিল বলে হয়েছে, কেউ বলেছেন আমি 85 পেয়েছি বা 83 পাইছি তাতেও হয়েছে। একজন এক রকম কথা বলেছেন। কনফিউশন যেটা ছিল তা হচ্ছে এই জায়গাগুলোতে অনেকেই বুঝতে পারেন না যে আসলে কাটমার্কটা কেমন হয়েছে। কারণ হচ্ছে কয়েকটা প্রশ্নে প্রায় 5 থেকে 7টা প্রশ্নে আপনারা দেখবেন কনফিউশন ছিল। ওই কনফিউশনগুলো যারা দাগিয়েছেন তারা নাম্বার পান নাই, যারা দাগান নাই তাদেরকে মেবি আপনার ফুল নাম্বার দেওয়া হয়েছে, যার কারণে তারা ভাবছেন তারা 84-85 পেয়েছেন, কিন্তু ওই কটা যোগ করলে দেখা যাচ্ছে 90+ হয়ে গেছে। এই কারণেই তাদের কাটমার্কটা এভাবে আসছে। এটা আমার পার্সোনাল বিষয়, প্লাস আমি যাদের সাথে কথা বলেছি এবং আমার যারা ক্যাডার বন্ধু আছেন তাদের সাথে আলোচনা করে মনে হলো বিষয়টা আসলে এরকমই হয়েছে। এটা গেল এখানে। এখন আজকে যে আলোচনা আমি করতে এসেছি তা হচ্ছে আপনারা যারা 47 বিসিএস প্রি পরীক্ষাতে টিকতে পারেন নাই তাদের কথা কি আদৌ কেউ ভাবেন? উত্তরটা আমি সহজে বলে দিচ্ছি। বিশ্বাস করেন ভাই, -% মানুষও ভাবেন না। কারণ একটা যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধে যারা হেরে যায় তারা কতটুকু কষ্ট করেছে, তারা কতটুকু তাদের শ্রম দিয়েছে সেই যুদ্ধে, সেটা কেউ মনে রাখে না। শুধুমাত্র যারা জিতছে তাদের ইতিহাসটা মনে থাকে। কিন্তু আমি পার্সোনালি 4বার বিসিএস প্রি পরীক্ষা ফেল করেছি, 35, 36, 37, 38, 4বার। আমি আমার জীবনের শেষ বিসিএস, আমার বয়স শেষ হয়ে গিয়েছিল, আমার বয়সটা রিয়েলাইজ দেওয়া ছিল, আমার কোনো এভিডেভিট বা কোনো ফালতু বয়স দেওয়া নাই, যার কারণে আমি আর এরপরে পরীক্ষা দিতে পারিনি। বাট আমার বন্ধুবান্ধবরা কিন্তু অনেকেই এরপর আরও 2-1টা বিসিএস দিয়েছে 35 থেকে শুরু করে, কিন্তু আমি দিতে পারি নাই। তো যাই হোক, আমার লাস্ট বিসিএস ছিল 40 বিসিএস, আমি কিন্তু সেখানে পরীক্ষা দিয়েছি এবং আমার বিশ্বাস ছিল, আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম, আমার বিশ্বাস ছিল আমি যদি 4বার ফেল করেও থাকি আমি শেষবারে এসে আমার শেষ বিসিএসে এসে আমি ঠিকই পাশ করবো ইনশাআল্লাহ। এবং আমি সেভাবে পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি পাশ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, পাশ করার পর আমার স্বপ্ন ছিল, আমি ভাবতাম যে আল্লাহ, আপনি আমার চারপাশ থেকে সবাই এত ভালো করে যাচ্ছে, আমি কি কোনো দিন একটা বিসিএস ক্যাডার হতে পারবো না? আমি কি কোনো দিন একটা বিসিএস অফিসার হতে পারবো না? আমি কি কোনো দিন 9ম গ্রেডের বিসিএস অফিসার হতে পারবো না? আল্লাহ কিন্তু সেটা পূরণ করেছেন। আমি কিন্তু সত্যায়িত করতে পারি আজকে। আল্লাহর পরে ভরসা রাখতে হবে। আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার চারপাশের মানুষগুলো আমাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।
সেগুলো মনে পড়লে আসলে অনেক আবেগঘন হয়ে যায় ভাই আমার, কারণ আমি অতীত ভুলি না। আমি এটাই ভাবি, আমার এমনও মনে আছে আমার মা বাবাকে তারা বলেছে কি তোমার আমার পাড়া প্রতিবেশীরা যে কি আপনাদের তোমাদের ছেলে মেয়ে তো বা তোমার ছেলে তো অনেক ভালো স্টুডেন্ট, ফার্স্ট বয় ছিল, তো ওই কী করছে জীবনে, কিছু তো করতে পারে না, কোনো চাকরিই করে না, কোনো কিছু করতে পারে না। চাকরির জীবনে সব কিছু না, কিন্তু বিসিএস জীবনের অনেক কিছু ভাই, এটা আপনার মাথায় রাখতে হবে। আমার যখন প্রাইমারি চাকরিটা হয়ে যায় আমি বলেছিলাম, আমার যখন ব্যাংকে হয়ে যায় আমি বলেছিলাম আম্মা আব্বা মামনা চাকরি হয়ে যাবে, ভাইবা দিয়ে আসছি হয়ে যাবে, আমার হয়নি। তখন আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ তাহাজ্জুদের নামাজে বসে, আল্লাহ আপনি আমার জন্য কি বড়টা রেখেছেন? কেন জানি মনে হলো উনি বললেন যে আরেকটু চেষ্টা কর, তোর জন্য বড়টাই রাখছি। তো যা হোক, অনেক কথা, বন্ধুবান্ধব অবজ্ঞা সুরে বলতো কি একজোড়া জুতা পরিস, আরে এগুলোকে পরে, এগুলো খয়রাতিরাও পরে না। আজকে তো ভালো ভালো জুতা পরি, আল্লাহ দিয়েছেন না। অতীতকে কখনো ভুলেন না। আমি আমার জীবনে একটা জিনিসই মনে রাখি, আমি নিজেকে নিজে একটা কোটের মতো করে তৈরি করেছি যে এই কোটটা সবসময় মনে রাখি যে মাই পাস্ট ইজ মাই ইন্সপায়ারেশন অ্যান্ড মাই ফিউচার উইল বি ইউর ইন্সপায়ারেশন ওয়ান ডে। দোজ অফ ইউ হু অ্যাভয়েডেড মি, দোজ অফ ইউ হু ক্রিটিসাইজড মি, হু রিডিকিউলড মি এভরি টাইম, I will show you inshallah that I can, by the grace of Allah, I can, and I showed them inshallah I will show also more than this. তো যাই হোক, একটু আবেগঘন হয়ে গেছে, আমাকে প্লিজ আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার কথা আপনারা কষ্ট পাবেন না। আমার এই ইমোশন আমি ধরে রাখতে পারি না আসলে। এই ধরনের কথাগুলো যখন আমি কোনো লেকচার দিই আমার কোচিংগুলোতে বা আমার যেখানে ক্লাস নিই, বা যখনই এগুলো মাঝে মাঝে মনে পড়লে ছাত্রছাত্রীরাই জিজ্ঞাসা করে যে কীভাবে আসলেন, মনে পড়লে আবেগঘন হয়ে যে এটা হয় আর কি, যার সাথে না হয় তারা বোঝে না। আপনারা যেমন এখন যারা যাচ্ছেন, যারা প্রথমবার বিসিএস দিয়েছেন তারা কিছু ফিল করছেন, কিন্তু যারা আগে পরে কয়েকটা বিসিএস দিয়েছেন এখনও পাশ করতে পারেননি পিলি, বা রিটেন পাস করলেও ভাইবা পাস করতে পারেনি, বা এখনও অনেক কিছু মানে রেজাল্ট আসেনি, তাদের জন্য বলি আপনারা থেমে থাকেন না। মানে থেমে থাকা না, জীবন মানে অনেক কিছু, অনেক দূর যেতে হবে ভাই। আপনি কেবল জার্নিটা শুরু করছেন, রোড টু পিএসসি, ইফ ইট ইজ দ্য মোটিভ অফ ইউর লাইফ, ইউ শুড নেভার স্কিপ ফ্রম ইউর মোটিভ। ওকে, তো যা হোক, এখন যারা পাস করেননি কত নম্বর পেয়েছেন সেটা আপনারা জানেন। আমি একেবারে যারা কিছু না পড়ে পরীক্ষা দিতে গেছেন, অনেকেই আছে চাকরি অন্য কিছু করেন, বেসরকারি চাকরি করেন, তারা কিছু না পড়ে পরীক্ষা দিতে অ্যাটেন্ড করছেন, তাদের জন্য এই ভিডিওটা না। যারা মোটামুটি প্রস্তুতি বা ভালোই প্রস্তুতি নিয়ে গেছিলেন কিন্তু হয়নি, কপালের দোষে হয়নি, অনেকে 84-85 পেয়ে গেছে, অনেকে দেখা যাচ্ছে আপনি 100 পেয়েছেন বা 100 কাছাকাছি পেয়েছেন, 95-97 পেয়েছেন বিভিন্ন উত্তরমালা দেখে, আপনার হয়নি। আমি ভিডিওটা তাদের জন্যই করতেছি। আপনার হয়নি সেটা আল্লাহ চাননি, তাই এক কথায় শেষ। আল্লাহ যখন চাবেন আপনার হবে, কিন্তু আপনার চেষ্টা চালাতে হবে। আবার এর মানে এই না যে আপনি চেষ্টা করেননি বলে আল্লাহ দেননি, তা না। আল্লাহর কাছে মনে হয়েছে এই চেষ্টার থেকে বেশি কিছু আপনি ভালো ডিজার্ভ করেন। হয়তো এখানে আপনি মানে কি বলবো, ভাইবা পর্যন্ত যে বাদ পড়ার থেকে পিলিতে বাদ পড়েছেন আর ভালো হলো না, আপনার প্রেশার কমে গেল না। এই যে দেখেন যারা টিকছে তাদের কিন্তু পরীক্ষা মাত্র 55 দিন আছে আর রিটেন পরীক্ষার জন্য। কয়দিন পড়তে পারবে? 55 দিনে বিসিএস কোনো দিন রিটেন পরীক্ষা দেওয়া যায় পড়ে? শুনছেন কোনো দিন? হ্যাঁ, আমি আমার 40 বিসিএস কীভাবে দিয়েছি সেটা আপনারা জানেন। 4-5 বছর পরে চাকরি পেয়েছি। 18 সালে সার্কুলার দিয়েছিল, আমি চাকরি পেয়েছি 2024 সালের 15ই জানুয়ারি। নাও ইউ ক্যান কাউন্ট। এখন পিএসসি তো অনেক ভালো হয়ে গেছে, দুধে দেওয়া হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। তো যা হোক, তো সময় নাই পড়ার জন্য, তাদের হিসাব আলাদা, তাদের জন্য আমি ভিডিও আলাদা করব, তাদের হিসাব আলাদা, তারা পারছেন, তাদের কীভাবে পড়তে হবে সেটা আমি জানিয়ে দেবো। বাট আপনারা যেটা করবেন এই 55 দিন আপনারাও রিটেন পড়তে শুরু করেন। কি হবে দেখেন, আপনারা রিটেনের যে বই আপনাদের কাছে আছে যেটা ভালো লাগে আপনারা পড়েন। বিশেষ করে কেন বললাম, আপনাদের 49 বিসিএস 10 তারিখে, এর জন্য প্রস্তুতি এখন যা আছে হাতে করে ফেলেন, মডেল টেস্টগুলো ভালো করে দেন। আল্লাহ যদি রেখে থাকেন ইনশাল্লাহ হবে। এটা কীভাবে প্রস্তুতি নেবেন আমি আমার ভিডিওতে জানিয়ে দিয়েছি, ইনশাল্লাহ দেখে নিন সেখান থেকে। এখন হচ্ছে 50 বিসিএসটা সার্কুলার শুরু 1 নভেম্বর, ডেট শেষ 30 নভেম্বর। একটু বেশি দিতেও পারে হয়তো সার্কুলারের জন্য, বাট পরীক্ষা হবে কিন্তু এপ্রিলে, যদি নির্বাচনে কোনো ঝামেলা না থাকে এবং ইন্টারের পরীক্ষা ঝামেলা না থাকে। এপ্রিলেই পরীক্ষা মাস্ট, মে মাস পর্যন্ত যাবে না। তাই যদি হয় তাহলে হাতে সময় আছে 7-8 মাস, তাও নাই, বলতে পারেন নাই। এখন এই 2 মাস রিটেনের জন্য পড়েন না ভাই, এই 2 মাস রিটেনের জন্য পড়ে দেখছেন তো বাংলাতে কীভাবে ঠেকিয়েছে 47 বিসিএসে। একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, তিনি 23 সালে একটা মানে কি বলে সম্পাদকীয় লিখেছিলেন বিসিএস পরীক্ষা কেমন হতে পারে, কী কী জিনিস আসতে পারে, কী কী জিনিস, তার উপরে বেস করে কিন্তু অনেকটাই প্রশ্ন এসেছে। অনেকেই বলেছেন উনি প্রশ্ন করেছেন বাংলা সেটটা, হতে পারে, বাট এটা আমি যেটুকু ভাবলাম আমি আপনাকে সেটুকু বললাম। পেপার কাটিংগুলো পড়েন,
এরপরে ক্যাডার বন্ধুদের কাছ থেকে ধারণা নেন, যদি কেউ থেকে না থাকে আমাদের কাছ থেকে ধারণা নেন, কিন্তু ধারণা নেন। আর রিটেনের জন্য যেটা করবেন তা হচ্ছে রিটেন পড়ার সময় যেটা করবেন তা হচ্ছে বাংলার বেলায় যে বিষয়গুলো আগে পরে চলে গেছে, বুঝতে পেরেছেন, যে বিষয়গুলো আগে পরে চলে গেছে অর্থাৎ যেটা নেই এখন আর আসে না, ওইগুলো আবার বেশি করে পড়েন, ঠিক আছে, প্রথম কথা। আবার ধরেন এই যে যেমন ধরেন যেসব লেখক, ধরেন এই যে আপনি মেজর ডালিমের কথাই চিন্তা করেন, এখনকার যে অবস্থা তাতে তো তার যে লেখনীগুলো বা তার যে বইগুলো নেই, এখন বাজারে নিষিদ্ধ হয়ে গেছে, সেগুলো আপনাদের পড়তে হবে। সেখান থেকেও অনেক ধরনের তথ্য বা সেখান থেকে অনেক কিছু আসতে পারে রিটেনের জন্য, যখন আপনি রিটেনে যাবেন। এখন ওইটা যখন আপনি পড়বেন, ওর সাথে সাথে আনুষঙ্গিক অনেক কিছুই পড়বেন, প্লাস আপনি যখন বাংলা সাহিত্যে পড়তেছেন তখন এত ডিপলি পড়ার চেষ্টা করেন যাতে করে ব্যাখ্যা থেকেও যদি কোনো কোশ্চেন আপনার পিলিতে আসে, ওই ব্যাখ্যাগুলো যেন আপনি জানেন বা বোঝেন, বুঝতে পেরেছেন। এই গেল বাংলাতে, অনেক ডিপলি পড়তে হবে। ইংলিশে আপনি যেটা করবেন, ইংলিশে পাওয়ার্স অফ স্পিচ, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ, পাওয়ার্স অফ স্পিচ বোঝার চেষ্টা করেন, রাইট ফর্ম ভার্বস, প্রিপোজিশনস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, আর হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আর হচ্ছে ভয়েস। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়ে অনেক বেশি পরিমাণে আপনারা ফলো করবেন এবং বেশি বেশি করে দেখবেন। আমি আমার ভিডিওগুলোতে এগুলোর ক্লাস নিয়েছি, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এবার হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে, বাংলাদেশ অর্থাৎ সাম্প্রতিক বাংলাদেশ, এই জায়গাগুলোতে আপনাদের অনেকেরই অনেক কিছু হয় নাই। আপনারা যে জিনিসগুলো পারেন না সেগুলো এখন থেকেই পারার চেষ্টা করেন। ওটা পরীক্ষার আগে আমি বলেছিলাম করার দরকার নাই, কিন্তু এখন করতে হবে। এখন যেগুলো পারেন না সেগুলোতে আগে শুরু করেন, রুটিন করে পড়তে শুরু করেন। তারপরে হচ্ছে আপনার যেটা আছে ম্যাথের, যারা ম্যাথের স্টুডেন্ট না, আপনাদের ম্যাথের জন্য সবথেকে বেশি যে জরুরি জিনিসগুলো আসছে, আপনারা তো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। 43 থেকে যদি আপনারা 47 পর্যন্ত অ্যানালাইসিস করেন, ম্যাথের জিনিসগুলো কোনগুলো আসছে, খুব কমন জিনিসগুলো আসছে, ওইগুলো পড়েন, প্রত্যেকটা জিনিস পড়েন। আপনার কিন্তু খুব বেশি মার্কের জন্য বাধে নাই। আপনি যদি পরীক্ষা হলে খুব বেশি দাগিয়ে না থাকেন, তাহলে অ্যাটলিস্ট এর পরের বার অর্থাৎ 50-এ, 49-এর কথা বাদ দিলাম, 50-এ যদি আপনি 102+ করতে পারেন, আপনার বিসিএসের টেকাটা কোনো অসম্ভব কিছু না। আপনি থেমে যেন না ভাই, বাসায় বসে রুমে দরজা আটকাইতে কাইদেন না। যদি কেঁদেও থাকেন, কাঁদছেন, ঠিক আছে, এনাফ, বাট ওটাকে সাহস হিসেবে কাঁদেন, বুঝতে পেরেছেন। চোখের জলের কিন্তু অনেক দাম, ঠিক আছে, এটা সহজে এখান থেকে মাটি পর্যন্ত ফেলতে দিয়েন না। আপনার ওই চোখের জলের ওই যে নিচ পর্যন্ত পড়বে না, ওটা কেউ দেখতে আসবে না, আর পড়লে আপনার পায়ের উপরেই পড়বে, মুছলে আপনাকেই মুছতে হবে। সো ওটা যাতে না পড়ে সেটার ব্যবস্থা করেন। আমি আজকে কাঁদছি ঠিকই, কিন্তু এটা সুখের কান্না। এরকম সুখের কান্না কাঁদা কিন্তু অনেক অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। তো আরও ভালো করে প্রস্তুতি নেন, ঘর থেকে বেরিয়ে আসুন, ঘরের ভিতরে থেকে নিজেকে আটকে রেখেন না, নিজেকে ছোট ভেবেন না। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আর রুটিনের বিষয়ে যদি একটু বলি যে আপনারা কেমন করে রুটিন করে পড়বেন, সপ্তাহে 3টা দিন অর্থাৎ আপনার শুক্র, শনি, রবি, এই 3 দিন পড়বেন বিসিএস রিটেনের জন্য। আপনারা বিসিএস রিটেনে যা যা আসছে পর্যন্ত যতগুলো টপিক আছে, ওই যে 6টা বিষয় আপনারা পড়বেন বই কিনে। 50 বিসিএস রিটেন বা এখন যারা 47 বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছেন তাদের বইগুলো আপনারা ওই বাজারে থেকে ওই বইগুলো কিনে আপনারা পড়েন। কোন বইগুলো হবে সেটা আমি পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, এগুলো পড়েন। আর হচ্ছে বাকি যে 4 দিন আছে, অর্থাৎ আপনার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন আপনারা যেভাবে আপনার পিডির প্রস্তুতি আগে পরে পড়েছেন, জব সলিউশন থেকে শুরু করে বাকিগুলো পড়তে শুরু করেন। তবে মনে রাখেন, বিসিএস যদি পাস করতে হয়, জব সলিউশন পড়লে কোনোদিনই বিসিএস পাস করতে পারবেন না। আপনি একটা ধারণা পাবেন, কোনো পাস করতে পারবেন না। যদি আপনি জব সলিউশনের ব্যাখ্যা পড়তে শুরু করেন এবং ব্যাখ্যা খুঁজতে শুরু করেন, আপনি বিসিএস আপনার পিলিতে হয়ে যাবে। আর বিসিএস পিলি যদি হয়ে যায়, আপনার রিটেন যদি একটু ভালো পারেন লিখতে 4 ঘন্টা ধরে, আমার মনে হয় না আপনার ক্যাডার হওয়ার কোনো সমস্যা, বুঝতে পেরেছেন। আর এখন তো জানেন, বিসিএস পাস করে, রিটেন পাস করে, ভাইবাটা পাস করলেই আপনি ক্যাডার বা নন ক্যাডার মাস্ট পাবেন, অর্থাৎ আপনি কোনোভাবেই আপনার চাকরি মিস যাবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আমার এই বকবকানি এতক্ষণ ধরে শুনেছেন, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজান দিচ্ছে, আসরের আজান। মহান আল্লাহর কাছে দোয়া করার এটাই সবচেয়ে ভালো সময়, আসরের পরে এবং ফজরের ওয়াক্তের পরে। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করবো আপনাদের জন্য। ভালো থাকেন সবাই, আপনাদের সফলতা আপনাদের সাথে যাক মহান আল্লাহ পাকের নামে। আমি যেন সামান্য উসিলা হতে পারি, এতটুকুই আল্লাহর কাছে চাই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।